নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি। আজকে আমি একটা অন্য ধরনের টপিক নিয়ে আসলাম। একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, ইউটিউবেও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছিলাম একটা, যে স্টুডেন্টদের প্রিপারেশান নিতে গিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে। তো তাতে কিছু কিছু মানে তাদের রিপ্লাই পেয়েছি এবং সেই রিপ্লাইগুলো ম্যাক্সিমামই আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, ফেসবুকে কিছু পেয়েছি। এখান থেকে নিয়ে কম্পাইল করে একটা টোটাল 25টা আমি নিয়েছি। আমার মনে হয় 25টার মধ্যে রিপ্লাই অনেক এসছে, কিন্তু এই টোটাল 25-এর মধ্যে সমস্ত কিছুকে আমি কভার করে দিতে পারবো। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে, আমি প্রথমে জিনিসগুলো পড়তে থাকবো 1 থেকে 25 অবধি। তো যেটা মনে হয় সেখানেই বলা, ধরো পয়েন্ট নাম্বার 1, 2, 3, 4 নাম্বারটা আমার মনে হচ্ছে এখানেই বোঝানো উচিত, আমি বলে দেবো। আর 1, 2, 3 ধরো কমন সবারই হচ্ছে একটা, সেটা আমি বাল্কে শেষে গিয়ে বলবো। ঠিক আছে, তো দেখো, আমার সাথে তোমার কথার মিল নাও হতে পারে, আমি যেটা বলছি তোমার পছন্দ নাও হতে পারে। উল্টো পাল্টা বাজে বাজে কমেন্ট এসব করো না, এগুলো পছন্দ না আমার। তোমার পছন্দ না হলে বেরিয়ে যাও। হ্যাঁ, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আর কি। তোমার তো আমার কথাটা পছন্দ নাও হতে পারে বা আমার সাজেশনস পছন্দ নাও হতে পারে, তার জন্য প্রচুর অ্যাভেলেবিলিটি আছে। কিন্তু আমার যতদূর মনে হয়, আমার যে লাইফ এক্সপিরিয়েন্স আছে বা আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে কিছু জিনিস আমি শেয়ার করছি, তোমাদের লাভ হতে পারে। পুরোটা দেখো, বেশি সময় আশা করি নেব না। একটু স্পিড বাড়িয়েও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, সবার প্রথমে একজন বলেছে যে সাবজেক্ট কমপ্লিট করে অন্য সাবজেক্টে যাচ্ছি, আগের সাবজেক্টগুলো ভুলে যাচ্ছি। এটা একটা সমস্যা হয়েছে। এবার এটা সবারই সমস্যা হয়, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রেই তুমি যদি দেখো এই ধরনের সমস্যাটা হয়। মানে তারা সার্ভে পড়ছে, পড়ার পরে সেই সার্ভেটা মনে থাকছে, যখন অন্য একটা টপিক যাচ্ছে, ধরো আরসিসি পড়তে গেল, তো সার্ভেটা ভুলে গেল। আবার কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে তুমি এটাও শুনবে যে একটা টপিকের একটা চ্যাপ্টার পড়ছে, তখন সেটা মনে আছে। সে ফর এক্সাম্পল যদি এনভায়রনমেন্ট ধরি, ওয়াটার সাপ্লাই পড়লো, মনে আছে, যেই ওয়েস্ট ওয়াটারে গেলাম ওয়াটার সাপ্লাই ভুলে গেল। তো এটা হয়েই থাকে। এটা থেকে মানে দুটোই উপায় আছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। একটা হচ্ছে তুমি বেশি রিভিশন দেবে। বেশি রিভিশন দিলে কি হয়, একই জিনিস বারবার পড়লে তার মনে থাকার টেন্ডেন্সিটা বেড়ে যায়, এক হতে পারে। আর 2 নম্বর যে সমস্যাটা তোমাদের হয়ে থাকে জেনারেলি, যে তোমরা হয়তো কিছু জিনিস মুখস্থ করে রেখেছো না বুঝে, তো ওই ডেরিভেশন করবে না। কারণ কি, তোমাদের এক্সাম প্যাটার্নটা এমসিকিউ। এবার ডেরিভেশন তুমি করবে না। ডেরিভেশন যদি তুমি না করো, স্পেশালি যদি ছবিটা না ড্র করো, তাহলে তোমার যে সমস্যাটা হবে, আমাদের না ইমেজটা বেশি মনে থাকে কোনো একটা জিনিসের, তুমি সেই ফর্মুলাটা ইজিলি ভুলে যাবে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে, আমি রিসেন্টলি যেহেতু ওই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি বা ওই জায়গাতে পড়াচ্ছি, আমি তোমাদের বলতে পারবো। যেমন ধরো, সে ফর এক্সাম্পল এরকম একটা ফর্মুলা রয়েছে, সেন্সিটিভিটি অফ বাবল টিউব। হ্যাঁ, সেন্সিটিভিটিকে আমাকে বলা হয় অ্যাঙ্গুলার ডেভিয়েশন ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন অফ দ্য বাবল ইকুয়ালস টু S/ND ইকুয়ালস টু আমি L/R, এরকমভাবে বলা থাকে সেন্সিটিভিটি। এটা কিসের ফর্মুলা? সেন্সিটিভিটির ফর্মুলা। তুমি জিনিসটা বোঝো, ধরো এইটুকু তো তোমার কাজে লাগবে, তোমার তো আর কিছু কাজে লাগবে না, না তোমার ছবি কাজে লাগবে, না ডেরিভেশন কাজে লাগবে, আই এগ্রি। তো ধরো এটা পড়ে তুমি চলে গেলে, কিছুই বুঝলে না কীভাবে হলো না হলো, জাস্ট পড়ে চলে গেলে, তো অবভিয়াস স্বাভাবিক ব্যাপার যে এটা তুমি পরের বার যখন পড়বে তখন ভুলে যাবে। কারণ কি, তুমি জানো না এসটা কী জিনিস, ডিটা কী জিনিস তুমি বুঝতে পারছো না, এনটা কী জিনিস, এলটা কী জিনিস, আরটা কী জিনিস তুমি বুঝতে পারছো না। এবার এই জিনিসটা যদি তুমি একটা ইমেজ ড্র করে, মোটামুটি একটা বলছি, সব কিছু তো বলা সম্ভব নয়, একটা ধরো তুমি ইমেজ ড্র করে মোটামুটি একটা জিনিস করে রাখলে, আচ্ছা এরকম হলে এইটা হয়, ঠিক আছে, এইটাকে এস বলে, আচ্ছা এইটা অ্যাঙ্গুলার ডেভিয়েশন, আচ্ছা তাহলে এটাও থিটা। এই জিনিসগুলো যদি তুমি করে রাখো, তাহলে কি হয় বলো তো, জিনিসটা বুঝতে বা মনে রাখতে বেশি সুবিধা হয়, তুমি বেশি দিন মনে রাখতে পারবে। ওই যে প্রথমে একটু খাটনি করলে, সেই খাটনিটা সারা জীবন ধরে থেকে যায়, এটাই বলে ওই কারণের জন্য। সো দুটো উপায়, একটা তুমি রিভিশনস বেশি দাও, আর না হলে মানে কি, এটা তোমাকে করতেই হবে যে অ্যাটলিস্ট ডেরিভেশনগুলো মনে না রাখলেও, মানে ডেরিভেশন তো তোমাকে মনে রাখতে কখনোই হবে না, আমি কখনোই বলছি না যে অল ডেরিভেশন ইউ শুড রিমেম্বার, তাহলে তো হয়ে গেল শেষ। কিন্তু ছবিগুলো অ্যাটলিস্ট, মানে এই ডেরিভেশনের রেসপেক্টে কী ছবি আছে, যেমন আমার একটা এখনও মনে আছে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, আমিও তো অনেক পড়েছি, কখনোই মনে থাকে না ফর্মুলা। বাট একটা দেখবে, একটা ফ্লো ডায়াগ্রাম আছে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসে, যারা পড়েছো তারা জানো। ওই ফ্লো ডায়াগ্রামটা দেখে যখন তুমি এএসপি পড়বে, তখন দেখবে অত সহজে তুমি এটা ভুলবে না। তাও ভুলবে, কিন্তু ভুলতে একটু সময় লাগবে, ঠিক আছে। তো আমার এখানে ফার্স্ট সাজেশনটা এটাই হলো যে তোমরা একটু, এটা তো পার্মানেন্ট মার্কার হয়ে গেল, আচ্ছা চলো, ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা দেখো, এবার দেখো,
সেকেন্ড যেটা বলেছে যে 2 আওয়ার্স কন্টিনিউ পড়তে পারছি না, ফোন হাত দিলেই 5 মিনিটের জায়গায় 30 মিনিট কেটে যাচ্ছে। এটা সবার কমন একটা প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এটা নিয়ে পরে ডিসকাশন করব। আপাতত একটা জাস্ট মার্কিং করে রেখে দিচ্ছি। এটা অনেকেরই সমস্যা হয়, তুমি ইউ আর কমন পিপল, একদম সবার মধ্যেই সমস্যাটা হচ্ছে, অসুবিধা নেই। বলছে পিএসসি যেই ইন্টারভিউয়ের পর টোটাল এমলেস, আর পড়াশোনা করছি না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে লিখেছে রিভিশন কতদিন পর করা উচিত, উইকলি না মান্থলি? আচ্ছা, রিভিশন নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো, না হলে আমি পরে একটু আলোচনা করে দেবো রিভিশনটা নিয়ে, ঠিক আছে। বলছে নিউমেরিক্যাল অ্যাটেম্প করতে সমস্যা হচ্ছে। দেখো, নিউমেরিক্যাল অ্যাটেম্প করতে কেন সমস্যা হচ্ছে আমি তোমাকে আবার একটা জিনিস বলি, ওই একই এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বলবো। ধরো তোমার এরকম একটা কোশ্চেন আছে যে সেন্সিটিভিটি অফ বাবল বার করতে বলেছে, তো তুমি সেন্সিটিভিটি বার করেছো যে θ/n ইকুয়ালস টু, সে ফর এক্সাম্পল S/ND ইকুয়ালস টু L/R। এবার এই পার্টিকুলার ভ্যালুগুলো যেগুলো মার্ক করা আছে সেগুলো যে কী সেগুলো তুমি ভুলে যাচ্ছ বা তুমি ঠিক করে করছো না, সেই জন্য তোমার নিউমেরিক্যাল অ্যান্সার করতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। এই যে এসটা কী সেটা তো তোমাকে ভালো করে বুঝতে হবে। তুমি মনে রাখলে এসটা হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট। এবার তুমি যদি ওই রকমভাবে মনে রাখো যে এস হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট, তাহলে তোমার ভুল হবেই, কারণ ওটা তো অ্যাকচুয়ালি স্টাফ ইন্টারসেপ্ট নয়। ঘটনা হচ্ছে এটা, তোমাকে ওই জন্য ইমেজটা ড্র করতে হবে। এই যে ইমেজটা যদি তুমি ড্র করো যে বাবল এখানে ছিল, তাহলে এটা সোজা এসে এখানে টাচ করতো, বাবলটা অ্যাঙ্গেল ঘুরে গেল, তাহলে সেটা কোথায় গিয়ে টাচ করবে, স্টাফের, এইটা হচ্ছে এস। এরকম করে যখন তুমি পড়বে তখন তুমি কিছুটা কনফিডেন্স পেয়ে যাবে, কারণ কি তুমি বুঝতে পারছো আচ্ছা এটা এই জিনিস, এটা এই জিনিস, ঠিক আছে। এখানে একটা টার্ম আছে ডি, এখানে একটা এল আছে, কিছুদিন পরে তুমি ভুলে যাবে যে এল মানে লেন্থ না ডি মানে ডিস্টেন্স না ডায়ামিটার, তোমার হয়ে যাবে কনফিউশন। তুমি তো এখন পড়লে এখন মনে আছে, কিছুদিন পরে তুমি মনে রাখতে পারবে ডি মানে আদৌ সালা এখান থেকে এখানকার ডিটা কি না, এল মানে এটা কি না, কোনটা কি, কারণ কি কোথাও এল দিয়ে লেন্থ ইন্ডিকেট করছে, কোথাও এন দিয়ে স্মলেস্ট ডিভিশন ইন্ডিকেট করছে। তো সেই জন্য এই ফর্মুলাগুলোর সাথে সাথে এর যে বড় টার্মগুলো সেগুলো তোমার মনে রাখা উচিত, ঠিক আছে। এটা 1 নম্বর। এরকম করে করবে তাহলে দেখবে কম ভুলবে। আর যেটা ভোলার মেন কারণ আছে আমার মনে হয়, নিউমেরিক্যাল কোশ্চেন অ্যাটেম্প করতে তোমাদের যেখানে সমস্যা হচ্ছে, সেখানে নিউমেরিক্যাল কোশ্চেনের না কিছু ভাষা থাকে। যখন তুমি পড়বে তখন তো তোমাকে সিম্পলভাবে ভাষায় দেবে না, একটা ভাষা, কোশ্চেনের একটা ভাষা হলো। সে ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার 2 এখান থেকে শুরু করলো, বড় 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 করতে 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 এখানে গিয়ে শেষ হলো। তো এই যে ভাষাটা পড়তে গিয়েই হয়তো তোমাদের সেই অ্যানালাইসিং ক্ষমতাটা নেই যে কোশ্চেন এক্সামিনার কি চাইছে, মানে তুমি কি বুঝতে পারছো না, হোয়াট এক্সামিনার ওয়ান্ট, এটা হয়ে থাকে কি না বলো তো তোমাদের? নিশ্চয়ই হয়। তুমি বুঝতেই পারছো না যে কোশ্চেনটা পড়ে এক্সামিনার কী চাইছে, তো তার টেকনিক আছে, সেগুলো তোমাকে জানতে হবে। সেগুলো কোশ্চেন যখন প্র্যাকটিস করবে বা কোথাও পড়বে, যিনি পড়াচ্ছেন তার তোমাকে সেই জায়গাগুলো ধরেই দেওয়া উচিত। কেউ কেউ নিজেও বুঝতে পারে যে কীভাবে করলে এইগুলো বুঝতে পারবো, আচ্ছা এটা ও চাইছে, এর ওয়ে আছে বিভিন্ন রকম। আচ্ছা, এটা হলো। তারপরে যেটা কোশ্চেন করেছে যে ফিয়ার অফ ফরগেট থিংস, ভুলে যাচ্ছি, এটাও সবারই হয়, আমিও ভুলে যাই। হ্যাঁ, এখনই যদি তুমি হঠাৎ করে আমাকে বলো যে এই বড় বইটা পড়ে মুখস্থ করতে হবে, আমি ভয় পেয়ে যাব, প্রথমেই ভয়। তো এটা সবার হয়ে থাকে, কোনো অসুবিধা নেই, ওগুলো দেখবো আমরা পরে কীভাবে করা যায়। এখানে একজন বলছে বিভিন্ন এক্সাম আসছে তাই একটু ঘেটে যাচ্ছে ব্যাপারটা, বিভিন্ন অনেক ধরনের এক্সাম আসছে, কেউ বলছে এক্সামই আসছে না, কেউ বলছে বিভিন্ন এক্সাম আসছে। দেখো কীরকম ডিফারেন্স স্টুডেন্টদের মেন্টালিটির মধ্যে। একজন বলছে অনেক এক্সাম আসছে, এই 7 নম্বর পয়েন্ট, এটা এর সাথে 14 নম্বর পয়েন্টের একটা মিল আছে, আমি এখনই নিয়ে নিচ্ছি। ও বলেছে ডিসাইড করতে পারছি না কোন এক্সামের জন্য পড়বো, এসএসসি, জেই, গেট, ইএসসি, WBPSC, এভরি মান্থে নিউ কোর্স রেজিস্ট্রেশন করছি, ছেড়ে দিচ্ছি। তার মানে ওর বক্তব্য হচ্ছে এক্সাম তো প্রচুর আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন এক্সামের জন্য পড়বো। একই কোশ্চেন দুটো একসাথে নিয়ে নিলাম। দেখো এখানে কি সমস্যা হচ্ছে তোমাদের, তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো না, ইউ ডোন্ট স্টাডি দিস। তোমরা কি পড়ছো? তোমরা পড়ছো পিএসসি এই, তোমরা পড়ছো পিএসসি জেই, তোমরা পড়ছো এসএসসি জেই, তোমরা পড়ছো গেট, তোমরা পড়ছো ইএসসি। তোমার টপিক হয়ে গেছে এটা, এক্সামের জায়গায় এটা হয়ে গেছে তোমার টপিকটা হওয়া উচিত ছিল তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং।
তুমি 1 বছর খাটনি করে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো টেকনিক্যালটা, এখানে যেমন এসএসসি জের কিছু নন টেক আছে সেটা তোমাকে আলাদা করে পড়তেই হবে, আরআরবিতে কিছু আরআরবি আছে ওটা তো ভুলেই গেলাম, কিছু নন টেক আছে সেটা তোমাকে আলাদা করে পড়তেই হবে, ইএসসিতে নন টেক আছে সেটা তোমাকে কিছু আলাদা করে পড়তেই হবে, কিন্তু টেকনিক্যাল পার্টটা তো কমন। তুমি ভাবছো গেট আর ইএসসির তো লেভেলই আলাদা, এটা পড়লে আমার এখানে কি হবে? নিশ্চয়ই হবে, এটা তোমার ভুল ধারণা। ঠিক আছে, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিংটা পড়ো, আমি তোমাকে বলছি 1 বছর গুরুত্ব দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি দেখবে সমস্ত এক্সামের টেকনিক্যাল তোমার ইজি লাগবে। তুমি ইএসসির প্রিপারেশান নিলে পিএসসি যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 90% করতে পারবে না? এটা হতে পারে? কখনো হতে পারে না। অবভিয়াসলি পারবে 90%, মানে 180, 200-তে। সিমিলারলি সব কিছুই। ঠিক আছে, এই হলো ঘটনা। তো তোমাকে পড়তে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংটা, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে দেখি কাজ থেকে এসে মন বসছে না, খুব কমন কোশ্চেন, পরে আমরা দেখছি। একদিক থেকে পড়ছি অন্য দিক থেকে বলছি রং ওয়েতে হার্ডওয়ার্ক হচ্ছে। দেখো কী বলছে, একদিক থেকে পড়ছি অন্য দিক থেকে বলছি রং ওয়েতে হার্ডওয়ার্ক হচ্ছে, মানে স্টুডেন্ট বুঝতে পারছে, একটা ছেলে, যে আমার রং ওয়েতে হার্ডওয়ার্ক হচ্ছে, আমি তাও কিছু করতে পারছি না, অসহায় লাগছে, কোনো কোচিংয়ে পড়ছি না। এখানে একটা জিনিস আমি তোমাকে বলছি, দেখো কোচিংয়ে যে পড়া এবং সেলফ স্টাডির মধ্যে অনেক কনফিউশন আছে। কেউ বলে আমি সেলফ স্টাডি করবো তাহলে সময়টা বেশি পাবো, কেউ বলে আমি কোচিংয়ে পড়বো তাহলে মানে আমার সব কিছু তৈরি হয়ে থাকবে, মানে উনি টিচার যিনি আছেন তিনি তৈরি করে দেবেন, আমাকে জাস্ট রিভিশন দিতে হবে। তো দুদিক থেকেই দুটো ঠিক। সেলফ স্টাডি তুমি তখনই করতে পারবে যখন তুমি পুরো জিনিসটা জানো, তোমার কাছে সেলফ কনফিডেন্স আছে। এবার তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংকে কলেজে ভালো করে পড়ানো হয়নি, তুমি যদি হঠাৎ করে সেলফ স্টাডি করতে যাও, আর এখনকার যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে এত কমপ্লিকেটেডভাবে জিনিসগুলো দেওয়া আছে, তুমি বুঝতে পারবে না, আমি তোমাকে বলে দিলাম, এটা একটু অসুবিধাই আছে। তো তুমি অবভিয়াসলি কোনো না কোনো কোচিংয়ে ভর্তি হও, সে আইএস মাস্টার্স হোক, মেডিজি হোক, যেখানেই পড়ে থাকো না কেন, XYZ, আমি সেটা বলছি না, তুমি ভর্তি হও, তার কাছে ট্রাস্ট রাখো। তুমি এরকম করছো, আজকে এক জায়গায় ভর্তি হলাম, কালকে আরেক জায়গায় ভর্তি হলাম, কোনোটাতেই তোমার বিশ্বাস নেই, তাহলে কিন্তু চলবে না। আচ্ছা, এবার এরকম থরি যে তুমি ব্লাইন্ডলি বিশ্বাস করে যাবে, কখনোই না। তাহলে তুমি কীভাবে বিশ্বাস করবে? ধরো তুমি ফর এক্সাম্পল তুমি XYZ বলে একটা কোচিং আছে, সেখানে ভর্তি হয়ে তুমি 1 মান্থ পড়লে, 1 মান্থে মোটামুটি একটা সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার কথা, বা 2 মান্থস পড়লে। 2 মান্থস পড়ার পর তুমি দেখো যে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যাটেম্প করতে পারছো কিনা। সেটা খালি ওই এক্সামের জন্য না, যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, গেট, ইএসসি, এসএসসি যেই, আরআরবি যেই, টেকনিক্যালগুলো, পিএসসি যেই তোমার কাছে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ধরনের এক্সামে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে দেখো, তুমি যদি দেখো 80 to 85% অ্যাভাব অ্যাটেম্প করতে পারছো, দ্যাট মিনস তোমার প্রিপারেশন ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি গো হেড করে যাও। মানে হাউ ডু অ্যাসেস ইউর টিচার, এটাই হচ্ছে টিচারের অ্যাসেসমেন্ট। তুমি এভাবে করতে পারবে। যদি তোমার মনে হয় যে তুমি 100% কোশ্চেন কোনো প্রিভিয়াস ইয়ারে অ্যাটেম্প করতে পারবে, যেটা একদম ভুল ধারণা তোমার, এটা হয় না কোনোদিনও। তুমি দেখো 80%-এর উপর তুমি পারছো কি না, এবং যেগুলো তুমি পারছো না সেগুলো তুমি লিখে নাও কোনো একটা জায়গাতে, যে এগুলো আমি পারিনি, এগুলোর অ্যান্সার এই হবে। কিছু ডেটা টাইপ কোশ্চেন এমন থাকে প্রত্যেকটা এক্সামে যে তুমি পারবে না করতে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে তুমি 80-র উপর যদি করতে পারো, দ্যাট মিনস ভেরি গুড, তোমার প্রিপারেশন ঠিক আছে। এইটা ভাবে তুমি বুঝতে পারবে যে হোয়েদার ইউ আর টেকিং গাইডেন্স ফ্রম এ রাইট পার্সন অর নট। ঠিক আছে, তার মানে তোমার প্রিপারেশন গুড আছে, তুমি এগিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তুমি এদিক ওদিক কিন্তু করো না, এটা কিন্তু ঠিক না। যার কাছে ভর্তি হয়েছো, হ্যাভ ফেইথ, ট্রাস্ট, এবং তার কাছে কন্টিনিউ করো। এবার তুমি যদি কোচিং না নাও, তাহলে তোমার কী সমস্যা হবে? ধরো তুমি একজনের কাছে কোচিং নিচ্ছ, তিনি এক্সপিরিয়েন্সড, ধরো ফর এক্সাম্পল 10-12 বছরের তারা এক্সপিরিয়েন্স আছে, তাহলে তিনি তো পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা জানেনি, তার সাথে অনেক প্রিভিয়াস ইয়ার ঘেটেছে। কারণ কি, তার স্টুডেন্ট পড়াতে গিয়ে মানে দেখো, আমরা যদি পড়াই আমাদেরকে তো পড়তে হবে, তা আমরাও প্রিভিয়াস ইয়ার ঘাটি, টিচাররাও ঘাটতে প্রচুর ঘেটে ফেলেছে। তাতে কি একটা এক্সট্রা নলেজ চলে আসে, যেটা তোমার হবে না। একটা লোক যখন 10 বছর ধরে পড়াচ্ছে একই জিনিস, সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেবাস তো চেঞ্জ হচ্ছে না, তো তার কাছে কি এক্সপিরিয়েন্স গেন হবে না? এটা হতে পারে। কেউ ধরো গেটের জন্য পড়াচ্ছে, এবার সে গেট 10 বছরে 10 বারই হয়েছে, তা 10 বছরে গেটের কোশ্চেন ঘেটেছে, তার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কী ধরনের কোশ্চেন আসতে পারে, যেই জিনিসটা তোমার হবে না অ্যাকচুয়ালি, এটাই আমি বলছি। সো তুমি কি করতে পারবে না অ্যাকচুয়ালি, সিলেবাস তো প্রচুর বলো, একটা এনভায়রনমেন্টের এসকে গার্গের বইয়ের হাইট হচ্ছে এত মোটা এসকে গার্গ, সেই বইটা তুমি পড়লে তোমার 50 বছরও হয়তো সেই বই তুমি শেষ করতে পারবে না। তার মানে কি, তোমাকে কিছু ছাড়তে হবে, কিছু জিনিস দেখতে হবে। এবার এইটাই হচ্ছে টেকনিক, যে কোনটা আমি ছাড়বো, কোনটা আমি পড়বো, কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম।
তাহলে কী হবে, স্মার্ট ওয়ার্ক হবে। তুমি যে কথাটা বললে রং ওয়েতে হার্ড ওয়ার্ক হচ্ছে, তার মানে স্মার্ট ওয়ার্ক হচ্ছে না, নিশ্চয়ই এটা। তো এই স্মার্ট ওয়ার্কটা হবে তখনই যখন তুমি কোনো ভালো গাইডেন্সের আন্ডারে গাইড নেবে বা কোনো একটা ভালো গাইডেন্স পাবে, গাইডের আন্ডারে গাইডেন্স দেবে। আচ্ছা, নেক্সট কী আছে দেখি। কোশ্চেন প্র্যাকটিস করছি না, রিভিশন দেওয়া হচ্ছে না, এটা সবার প্রবলেম, কেউ করে না, তার জন্যই তো হয় না, এটা নর্মাল। পরে দেখবো পেশেন্সের অভাব হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বরটা খুব সেন্সিটিভ, কিছু কিছু জিনিস আমাকে বাদ দিতে হলো, মানে এমন এমন কথা লেখা আছে যেগুলো আমি পুরো অনলাইনে বলতে পারবো না বা বলা উচিত না। কিছু কিছু বাদ দিয়ে যেটা আসছে, ওবিসি দেখো কীরকম তার চিন্তা ভাবনাটা একটু দেখো। ওবিসি জুলাইয়ে এই ইয়ার নো এক্সাম, মানে ওবিসিকে জুলাইয়ে হয়ে গেছে, তার মানে এই ইয়ার এক্সাম হবে না ধরে নিচ্ছে, ওকে কনফার্মড। জানুয়ারি থেকে জুলাই মাস 2026 ইলেকশনের জন্য সব বন্ধ, ঠিক আছে। এই এক্সাম অক্টোবর নভেম্বর 2027 হলে কি করব, তার মানে 26-এ ইলেকশানের রেজাল্ট হওয়ার পরেও পুরো 26 কিছু হলো না, 27 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই ঘুমাবে, অক্টোবর নভেম্বরে হবে, এটা হচ্ছে ধারণা। কতটা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে সে বসে আছে তুমি ভাবো, তার হবে কি করে এক্সাম। তোমার মাথায় যদি এত এক্সট্রা অ্যাডিশনাল জিনিস ঘোরে তাহলে তো তোমার ফর্মুলা মনে থাকবে না। তোমার মাথার ক্যাপাসিটি তো লিমিটেড, হতে পারে তোমার মাথার ক্যাপাসিটি বেশি, 1000 সিসি ধরো, আমি বলছি কারোর 500 সিসি, কিন্তু লিমিটেড তো, এরকম তো না যে ইনফাইনাইট সিসি আছে, তো লিমিটেড একটা নির্দিষ্ট আছে, তার মধ্যে যদি তুমি এক্সট্রা জিনিস ঢোকাও তাহলে তো তোমার জিনিসগুলো মনে থাকবে না। আর এগুলো নিয়ে এত ভাববা তোমার কাজ না, ঠিক আছে। আর দেখো 2020-25-এ যেই 2020 থেকে 25-এ একটা যেই তাও শেষ হয়নি, এভাবে কি পারা যায়, এই কথাটা সে লিখেছে। এক তো ভাই দেখো 2020 থেকে 25-এর মধ্যে একটা যেই হয়নি, প্রচুর এক্সাম হয়েছে, এটা তোমার ভুল ধারণা যদি তুমি এটা ভালো। WBSC-TCL হয়েছে, WBSC-TCL KMC হয়েছে, মানে আমি যেইর কথাও বলছি, 2020 এই হয়েছে, তারপরে 2000 যেইটা হচ্ছে গেট ESE আছে, SSC যেই, মানে অনেক এক্সাম হয়েছে। তুমি যেরকম সিচুয়েশান ভাবছো সেরকম কিন্তু নয়, এটা তোমার ভুল ধারণা, তুমি একটু বেশি এক্সাগারেটেড করছো সিচুয়েশানটাকে। অ্যাকচুয়ালি সিচুয়েশান খারাপ, দেখবে যখন শেয়ার মার্কেট ডাউন হয়ে যায় না, তখন প্রচুর বড় বড় ওই ইকোনমিস্টরা এসে বিভিন্ন রকম লেকচার মারতে থাকে। এমনিতে ভয়, আরও ভয় দেখাও, এইটাই তো সিচুয়েশান হয়। তোমার যখন ভয়, তুমি যখন ভয়ে আছো তখন আরও ভয় দেখাও, বলে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সন্ধ্যায় বাঘ আসার চান্স বেশি, সেই জন্য এই কথাটা বলে যে যেখানে অলরেডি তুমি ভীত, তোমাকে আরও ভয় দেখিয়ে ভীত করা হচ্ছে। দেখবে অ্যাস্ট্রোলজাররা বা যারা মন্ত্রতন্ত্র করে, তুমি অলরেডি চাপের মধ্যে আছো, তুমি ফাইন্যান্সিয়ালি ডুবে গেছো, তোমাকে আরও কিছু নিয়ে বলছে তুমি এটা নাও এটা নাও এটা নাও, তাহলে তোমার ঠিক হবে। কেন? ওইখানে তোমাকে চেপে ধরার সুযোগ পেয়েছে, তুমি তোমাকে এক্সপোজ করে দিচ্ছ যে আমি সিচুয়েশান খুব খারাপ, গুরুজি আমি প্রচুর সমস্যার মধ্যে আছি, আমাকে বাঁচাও। তো গুরুজি তো ভালো হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো গুরুজি কি নেই? আছে, অবশ্যই আছে। প্রেমানন্দ মহারাজ আছে, দেখবে খুব সুন্দর, এরকম প্রচুর ভালো ভালো গুরুজিও আছে, কিন্তু খারাপ লোকেরাও এটারই সুযোগ নেয়। তো তোমার সিচুয়েশান আছে হচ্ছে খারাপ, অবশ্যই এটা ধরো অ্যাভারেজ সিচুয়েশান হওয়া উচিত, তোমার সিচুয়েশান আছে এখানে, এখন প্রেজেন্ট সিচুয়েশান, তুমি এটাকে এক্সাগারেট করে এখানে দেখাচ্ছ, এমনভাবে তুমি দেখাচ্ছ যেন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চলে এসছে পৃথিবীতে, সেরকমও কিন্তু খারাপ সিচুয়েশান নয়। আর সবসময় অন্যের দোষটা না দেখে নিজেকে কারেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে। হ্যাঁ, দেখো তোমাকে একটা কথা বলি, আমি আরও একটু কথা বলে নিই। একটা আছে হচ্ছে এই সিস্টেমটা খুব খারাপ, সিস্টেম খুব খারাপ। আচ্ছা, ওর আর একটু কথা আছে, আমি পুরোটা বলে নিই। খুব পাপ করেছি ওয়েস্ট বেঙ্গলে জন্মে, লাস্ট কথাটা এটা ছিল। এটা ধরো সিস্টেম খুব খারাপ, তুমি দুটো ওয়েতে কাজ করতে পারো। কি করতে পারো? এক তো তুমি সিস্টেমে আসো, এসে সিস্টেমকে কারেক্ট করো, না হলে তুমি যে সিস্টেমের মধ্যে আছো সেই সিস্টেমেই চলো, কিন্তু সেই সিস্টেমের মধ্যে সার্ভাইভালের উপায় বের করে নাও। কি বললাম? এক তো সিস্টেমটাকে ঠিক করো, আসো, তোমাকে কে মানা করেছে? তুমি আসো, সিস্টেমে আসো। তোমার তো মনে হয় যে না সব কিছুই সরকার খারাপ কাজ করছে, তুমি সরকার হও, তোমার তো অপরচুনিটি আছে, কেউ মানা করেনি তোমাকে যে তুমি এইখানে করতে পারবে না। আসো, জিনিসটা দেখো, ওখানেও কত কঠিন, ওদেরও অব্লিগেশনসগুলো বোঝো, অত সোজা না তো এখন পলিটিক্স করাটা। তাহলে সিস্টেমটাকে তুমি আসো, সিস্টেমটাকে ঠিক করো, সিস্টেম ঠিক করো, আর না হলে সিস্টেমের মধ্যেই থাকো, সিস্টেম যেভাবে চলছে সেখান থেকে ওয়ে বার করে নাও, ওয়ে আউট। ইউ হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে আউট ফ্রম দ্যাট সিস্টেম অলসো, মানে ওইখানকাই সার্ভাইভাল টেন্ডেন্সি হচ্ছে। না হলে কি, ওই যে চায়ের
পাড়ার চায়ের দোকানে সিগারেট বিড়ি ফুঁকতে ফুঁকতে চা খেতে খেতে যে কাকারা বলে গল্প করে, কি হয়, গল্প করে আড্ডা মারে, ফ্রাস্ট্রেশন ঝাড়ে এসে বাড়িতে চলে এসে আবার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে বকলো, এই হয়, এই হতে থাকবে। আইদার তুমি সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করে নাও, কিছু করার নেই ভাই, এটাই এভাবেই আমাকে চলতে হবে, দিস ইজ দ্য ওয়ে, আর না হলে সিস্টেমে এসে ঠিক করো। কে মানা করেছে তোমাকে? কেউ তো মানা করেনি। তুমি হচ্ছে এইটা কী ধরনের কথাবার্তা, এটা আবার হয় নাকি? তো তাই এটাই সিচুয়েশান, দিস ইজ দ্য সিচুয়েশান। সিচুয়েশানটাকে তুমি খুবই এক্সাগারেট করে দেখাচ্ছ, ততটাও খারাপ সিচুয়েশান হয়নি। আচ্ছা, জব করে ফুল এফোর্ট দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে জব ছেড়ে পড়াশোনা করলে অনেকটা লাভবান হতাম। ঠিক আছে, দেখো এটা তো আমারও মনে হয়েছিল এক সময়, সেই জন্য আমি জব ছেড়ে প্রিপারেশান নিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যা সিচুয়েশান মার্কেটে, তাতে সঙ্গে সঙ্গে জব ছেড়ে দেওয়াটা কিন্তু একটা গুড সাজেস্টিভ আইডিয়া নয়। এটা আমি তোমাকে অবশ্যই বলছি, এটা ঠিক নয়। মানে যদি তুমি কোনো একটা জবের অলরেডি রয়েছো, এরকম না যে পরে জব পাবে না, কিন্তু ফট করে হঠাৎ করে সিচুয়েশানটা অ্যানালাইসিস করে তবেই ছেড়ো। এখনকার সিচুয়েশানে ফট করে ছেড়ে দেওয়াটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, ওবিসি জাজমেন্ট একই জিনিস, ওবিসি জাজমেন্টের জন্য ফ্রাস্ট্রেশন হয়ে গেছে, কাজের প্রেশার, তাই ডিটেলে হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারলাম। এমটেক প্লাস প্রিপারেশান অসুবিধা হচ্ছে। দেখো, এমটেক প্লাস প্রিপারেশান নিতে তো অসুবিধা হবেই, কারণ কি তুমি অলরেডি একটা রিসার্চের মধ্যে কাজে আছো, সে যে কলেজেই তুমি পড়ে থাকো না কেন, তার মধ্যে যদি আবার তোমাকে এই প্রিপারেশান নিতে হয়, যেটা একটা চাপের ব্যাপার। এমটেক ইটসেলফ ইজ এ প্রেশার। হ্যাঁ, তুমি ভালো জায়গা থেকে পড়লে এমটেকে তো খুব একটা মানে রিলিজ তুমি পাবে না, যথেষ্ট চাপ আছে, কোর্স ওয়ার্কে চাপ আছে, রিসার্চের সময় চাপ থাকে, আবার তার মধ্যে প্রিপারেশন, এটাও একটা চাপ। তো দুটো চাপ যখন তুমি একসাথে নেবে তখন তো চাপ বাড়বেই, স্বাভাবিক ব্যাপার এটা। তো এটা নর্মাল ব্যাপার। কনসিস্টেন্সিতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। অনেক সাবজেক্ট একসাথে আসলে সব গুলিয়ে যাচ্ছে, যেমন একই কথা বললাম, এটা নর্মাল ব্যাপার। খুব নেগেটিভ হচ্ছে, দেখো বলছে 50-60 এর বেশি অ্যাকিউরেসি থাকছে না, হাউ টু রিডিউস নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং রিডিউস করার উপায় হচ্ছে, তুমি যখন এক্সাম দেবে তখন তোমার মাথায় এক্সাম ছাড়া অন্য কিছু জিনিস ঘুরবে না। তুমি আমাকে একদম ট্রাস্টলি বলো, তুমি যদি নেগেটিভ মার্কিং বেশি করে থাকো, তার মানে তুমি অন্যমনস্ক, এটা হতেই হবে। অ্যাবসেন্স অফ মাইন্ড না থাকলে নেগেটিভ মার্কিং হয় না। কোশ্চেনটা ভালো করে পড়ো, কি আছে, ওই টাইম চলে যাচ্ছে, ওইটা ওই সময় মাথা থেকে বের করে দাও। তুমি অনেক সময় পাবে পিএসসির জন্য বা অন্য যে কোনো এক্সামে প্রচুর সময় আছে। তুমি ভাবো, তোমার মাথায় খালি থাকে আমার মনে হয় টাইমটা শেষ হয়ে যাচ্ছে, ওটা বাদ দিয়ে দাও এখন। তুমি খালি কোশ্চেনটা ভালো করে পড়ো, কী দিয়েছে কোশ্চেনের মধ্যে। কোশ্চেনে এমন ট্রিক্স থাকে যার জন্য তোমার নেগেটিভ মার্কিং হয়ে যায়, এবং অপশানসগুলো এমনভাবে সিলেক্ট করা হয় যাতে তোমার নেগেটিভ মার্কিং হয়। সেই জন্য এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারিয়াস থিং। মানে তুমি না জানলে খুব ভালো, 0। তুমি জানো না, ইউ ডোন্ট নো, ভেরি গুড। কিন্তু তুমি যদি অল্প জেনে থাকো তাহলে তোমার হয়ে যাবে নেগেটিভ। সেই জন্য এই এক্সামে এখনকার সিচুয়েশানে যেখানে এমসিকিউতে নেগেটিভ মার্কিং আছে, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তুমি জানলে পুরো জানো, না হলে জানো না। আর ওই অ্যাবসেন্স অফ মাইন্ড বা অন্যমনস্ক থাকা, মানে তুমি এক্সাম দিচ্ছ কিন্তু ভাবছো আজকে এক্সামের পরে আমি কি করব, এরকম যদি তোমার মাইন্ডে হয়ে থাকে, তার মানে তোমার মন প্রচুর চঞ্চল, তোমাকে মাইন্ডটাকে আগে ঠিক করতে হবে। আর তার সাথে সাথে যেটা তুমি করতে পারো, তুমি টেস্ট সিরিজ দাও। টেস্ট সিরিজ যদি তুমি প্রচুর দাও, তাহলে কি হবে, একটা সময় পরে গিয়ে দেখবে কোশ্চেন্স তোমার কমন চলে আসছে, এবং সিলি মিস্টেকগুলো যদি তুমি মার্ক করতে থাকো, যে আমার এখানে সিলি মিস্টেক হচ্ছে, এখানে মিস্টেক হচ্ছে, তোমার ধরো 10 টাইপের সিলি মিস্টেক হয়, 1 থেকে 10, এই 10 টাইপেরই যদি তোমার মার্কড হয়ে যায় না, তখন দেখবে সিলি মিস্টেক কম হবে। যখনই কিছু ভুল করবে তখনই সঙ্গে মাথায়, আমি তো ওটা ভুল করেছিলাম। সো মক টেস্ট দাও বেশি করে। মক টেস্ট দিলে কিন্তু সেই মক টেস্টটা তুমি তখনই দিতে পারবে যখন তোমার প্রিপারেশন হয়ে থাকবে। তো ফার্স্ট ইউ হ্যাভ টু স্টাডি, দেন ইউ গিভ দ্য মক টেস্ট টু রিডিউস দ্য সিলি মিস্টেক। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, স্টুডেন্টটা যে বলছে সেটা হচ্ছে যে মকে এমন কোশ্চেন থাকে, জানি না ওরা কোথা থেকে কোশ্চেনটা করে, এরকম বলেছে। PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পারি, কিন্তু মক দিয়ে কনফিডেন্স কমে যায়। কী বলছে দেখো, মকে এমন কোশ্চেন থাকে, জানি না ওরা কোথা থেকে কোশ্চেনটা করে। দেখো, তোমাকে আমি টিচারদের একটু মেন্টালিটি বা তাদের যে চিন্তাভাবনা সেটার সম্বন্ধে অবগত করাই। তোমরা সবাই জানো যে একটা এক্সামের মধ্যে 3 টাইপের কোশ্চেন থাকে, ব্রডলি আরও ভাগে ভাগ করতে পারো, শর্টলি আমি 3 বলছি। কীরকম, ধরো 1 থেকে 30 হচ্ছে তোমার ইজি থাকলো, হ্যাঁ, 31 থেকে 70 মডারেটটা একটু বেশি রাখলাম, ঠিক আছে। আর ধরো 71 থেকে 100 হচ্ছে হার্ড। মোট 100-র মধ্যে কোশ্চেন্স হলে এই 3টা ক্যাটাগরি কোশ্চেন থাকে। এবার যখন মক টেস্ট কোনো টিচার বানায় বা আমরা যখন বানাই, তখন আমাদের টার্গেট এটা থাকে যে এই যে হার্ড পার্টটা আছে, এই পার্টটাকে টার্গেট করা।
না হলে ইজিটা তো তোমরা পারবেই। ওটা দিয়ে কি হবে? তোমার কনফিডেন্স বুস্ট আপ করানোর জন্য কি আমি মক টেস্ট বানাচ্ছি, না এমন কারণের জন্য মক টেস্ট বানাচ্ছি যাতে যে কোশ্চেন্সগুলো হার্ড টাইপের আসতে পারে এক্সামে সেগুলো যেন তুমি অ্যাটেন্ড করতে পারো। তুমি দেখবে প্রত্যেকটা এক্সামে তুমি যখন PYQ করছো তখন কি হচ্ছে, তুমি এই পার্টগুলোও পেরে যাচ্ছ, তাই তো? তুমি যখন PYQ করছো এই পার্টগুলোও পারছো, তোমার মনে হচ্ছে যে না অনেকটা পারলাম বাবা, এরকম তো না কিচ্ছু পারছি না। কিন্তু তুমি এটা ভাবো, মক টেস্ট যখন করা হচ্ছে তখন খুঁজে খুঁজে ওই কোশ্চেন্সগুলোকে বার করা হচ্ছে যে এই হার্ডের মধ্যে থেকে আসলে যেন আমার স্টুডেন্টটা অ্যাটেম্প করতে পারে, স্টুডেন্ট ক্যান অ্যাটেম্প্ট। কারণ কি, কোশ্চেন্সের রেঞ্জ তো প্রচুর আছে, আমি ফালতু এই কোশ্চেন্সগুলো দিয়ে কেন কোশ্চেনের ভলিউমটাকে কমিয়ে দেবো? ইজি টাইপের কোশ্চেন্স মক টেস্টে দেওয়া মানেই হচ্ছে ওগুলো মানে এমনি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওগুলো তো এমনিও পারবে। ধরো তোমাকে বললো যে কন্ট্যুর ইজ অ্যান ইমাজিনারি লাইন জয়েনিং পয়েন্টস অফ ইকুয়াল RL, ডিফারেন্ট RL, না ইকুয়াল ইকুয়াল ও, এরকমভাবে 4টে অপশান দিয়ে দেবে। তো এটা তো সোজা, সবাই জানো কন্ট্যুর ইজ এ ইমাজিনারি লাইন জয়েনিং পয়েন্টস অফ ইকুয়াল RL। তো এই কোশ্চেনটা মক টেস্টে দিয়ে করবোটা কি আমরা? সো মক টেস্টে এমন কোশ্চেনই দেওয়া হয় যেন ওই প্রত্যেকটা এক্সামের যে হার্ড পার্টগুলো আসে সেগুলো যেন তুমি অ্যাটেম্প করতে পারো। তো ওই রকম, ওই জন্য মক টেস্টে যত কোনো যদি কঠিন কোশ্চেন হয় সেটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তুমি খালি এটা মনে রাখবে যে এই কোশ্চেন্সগুলো আমি লিখে রাখি বা আমি বুঝে নিই। যদি আমি বুঝে নিতে পারি তাহলে এক্সামে আমি আগে 70 অ্যাটেম্প করতে পারতাম, কারণ কি আমার মডারেট অবধি লেভেল ছিল। এখন হয়তো 70-এর জায়গায় আমি 85 থেকে 90টা অ্যাটেম্প করতে পারবো। ওই কোশ্চেন্সগুলো তুমি বেশি করে বুঝতে হবে, কিন্তু মুখস্থ করলে হবে না যে কেন হলো। স্যারকে বলবে ডিটেল সলিউশন পাঠান। যদি তুমি বুঝে নিতে পারো যেখানেই মক টেস্ট দিচ্ছ না কেন, তাহলে তোমার সুবিধা হবে। তুমি দেখবে এই অ্যাটেম্পটা তুমি এবার বাড়াতে পারছো। কারণ কি, আগে তো এই অ্যাটেম্পটা তুমি করতেই পারতে না, কিন্তু এখন করতে পারবে। এটা একটা। 2 নম্বরের একটা বিশাল বড় রিজন আছে যে PYQ পারছো কিন্তু মক পারছো না। তার কারণটা হচ্ছে PYQ দেখো কি হয়, প্রত্যেকটা এক্সামই কোনো না কোনো জায়গা থেকে ছাপে, কপি করে কিছু কিছু। যেমন ধরো ESE কি ছাপে না? ESE ছাপে, কোথা থেকে ছাপে? প্রিভিয়াস ইয়ার থেকে ছাপে, মানে প্রিভিয়াস ইয়ারও BSE থেকে ছাপে। তুমি দেখবে 2022 সালে 2018 সালের কোশ্চেন এসছে, 2024 সালে দেখবে 2002-এর কোশ্চেন এসছে, মানে ESEরই পুরনো কোশ্চেন এসছে। তার মানে ওটা ছাপলো, মানে নিজের থেকে নিজে ছাপা। গেট খুব কমই ছাপে, বাট তাও এদিক ওদিক থেকে কিছু হলো। SSC যেই প্রিভিয়াস ইয়ার ছাপবে, ESE থেকে ছাপবে। PSC SSC থেকে কিছু নিল, গুপ্তা থেকে কিছু নিল, ওখান থেকে নিল, অল স্টেট PSC থেকে নিল। এরকম করে সবাই কিছু না কিছু কোশ্চেন্স, একটা কোশ্চেনের বাঞ্চ আছে, এই কোশ্চেনের বাঞ্চ থেকেই ঘোরাফেরা করে। এবার তুমি যদি সমস্ত PYQ করে ফেলতে পারো, দেখবে 60 to 70 কোশ্চেন তো তুমি কমনই পেয়ে গেলে। কেন? কারণ কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ওখান থেকেই বানানো হয়, এখান থেকে নেয়, ওখান থেকে নেয়, এখান থেকে নেয়, এখান থেকে নেয়, এরকম করে। এবার ওই যে 70 থেকে 100 যে হার্ড কোশ্চেনটা বানায়, সেগুলো জেনারেলি চেষ্টা করা হয় যে নতুন কোশ্চেন বানাই। তো প্রত্যেকবারই দেখবে ESE-তে কিছু কোশ্চেন বানানো থাকে, সবই কি তুমি কমন পাবে? যে এক্সামে দাও সবই কি তুমি প্রিভিয়াস ইয়ার থেকে পাবে? কখনোই না। এই প্রিভিয়াস ইয়ার থেকে সব পেলে তো 100-তে 100 পেয়েই যেত কেউ না কেউ। PYQ তো মুখস্থ করে এরকম প্রচুর ছেলে আছে, তা তো পায় না, কিছু তো কম পায়। কারণ কিছু কোশ্চেন্স থাকে যেগুলো বানানো হয়, স্যাররা একটু বানিয়ে দেয় যে এই কোশ্চেন্সগুলো একটু কঠিন বানায়, একটু বানিয়ে দিই। 10টা হতে পারে। কোনোবার যদি একটু বেশি বানায়, তোমার বলবে হার্ড কোশ্চেনও কিছু সোজা কোশ্চেন থাকে দেখবে। হ্যাঁ, মানে এই অ্যামাউন্টটা বেশি না কম হচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমার এক্সামটা হার্ড হলো না, মানে কোশ্চেন লেভেল হার্ড হলো না ইজি হলো। এর রেঞ্জটা যদি ছোটো হয়ে যায় তাহলে কোশ্চেন ইজি, এর রেঞ্জটা বড়ো হয়ে গেলে কোশ্চেন হার্ড। কিন্তু এই হার্ড সববারই থাকে। তো এইবার ঘটনা হলো, যখন নতুন কোশ্চেন তুমি দেখছো তখন তুমি আর বুঝতে পারছো না, কারণ কি তোমার তো PYQ করে মুখস্থ কোশ্চেনগুলো তুমি পারছো, তোমার কাছে হাতের সামনে একদম কমন কোশ্চেন থাকতে হবে। সবসময় তো কমন তুমি পাবে না রে ভাই, ঠিক আছে? এগুলো আর একটা তোমাকে ওই পুরনো একই এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই, দেখবে একই এক্সাম্পল দিচ্ছি, S/ND θ/n = L/R। এটা হলো সেন্সিটিভিটি অফ দ্য বাবল টিউবের ফর্মুলা। এবার যখন তুমি ঠিক করে বুঝে পড়োনি, মানে জাস্ট পড়ে নিয়েছো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়তো বলেছে এটা দিয়ে দিছি, এটা দিয়ে দিছি, এটা দিয়ে দিছি, এটা দিয়েছি, এটা বার করো, এরকম হয়েছে। এইবার ধরো কোনো একজন এক্সামিনার হঠাৎ করে একটু টাফ কোশ্চেন করলেন। টাফ কোশ্চেন কখন করতে পারে MCQতে? তখনই যখন একটা ধরো ভাষা মারলো, এই ভাষাটা এমন দিল
যে তুমি বুঝতেই পারলে না, যে তুমি বুঝতেই পারলে না, কি ভাষা বললো তুমি বুঝতেই পারলে না। তাহলে এই জিনিসগুলো তো বুঝতে হবে। এই জিনিসগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি অ্যাটেন্টিভলি, সেন্সিটিভলি এবং খুব মানে মাথা ঠান্ডা রেখে তুমি ইয়েটা দেখছো, তোমার কি বলে কোশ্চেনসটা পড়ছো, এবং তুমি অ্যাটেন্টিভলি মক টেস্টগুলোকে অ্যাটেম্প করছো। অ্যাটেন্টিভলি অ্যাটেম্প করতে হবে তোমাকে, হ্যাঁ। না হলে দেখা গেলো এমন একটা ট্রিক মেরে দিল কোশ্চেনের মধ্যে যে তুমি ইমেজটা যদি না জানো বা ছবিটা যদি না বুঝে থাকো, তাহলে তুমি এই কোশ্চেনে অ্যাটেম্প করতে পারবে না। ঠিক আছে, নেক্সট বলেছে জিরো সেলফ স্টাডি, আপনার গাইডেন্সে অনেক শিখতে পেরেছি বাট নিজের পড়া হচ্ছে না। এটা তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, নিজের পড়া হবে, তার উপায় আমি বলে দেবো, করতে হবে, কিছু করার নেই। সেকেন্ড বলেছে ভেরি ডিপ্রেসড, ওবিসি কেস, ফোকাস নষ্ট, একই জিনিস, রিভিশন টাইম আর প্র্যাকটিস টাইম কম হচ্ছে, টাইম শর্ট, জব করতে করতে প্রিপারেশন নেওয়া চাপ, রিভিশন ডেভিয়েশন ফ্রম গোল অ্যান্ড কনসিস্টেন্সি, এগুলো সবই কমন টাইপ অফ কোশ্চেন্স যেগুলো স্টুডেন্টরা ফেস করে, সেগুলো নিয়ে আমি ডিটেলে আলোচনা করছি। লাস্ট একজন দেখলাম রিসেন্টলি, লাস্টে কিছুক্ষণ আগে মেসেজ করেছিল, ওটা আমি ঢুকিয়েছি এখানে, যে আমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারছি কিন্তু আমার বাবা মা বুঝছে না বা আমার ফ্যামিলি বুঝছে না। চাকরি অনেক কিছু ফাংশনসের উপর ডিপেন্ড করে, যেমন ও বলেছে এরকমভাবে কিছু কিছু, চাকরি ইজ ডিপেন্ডেন্ট অন ফাংশন অফ প্রিপারেশান, মানে আমার প্রিপারেশান লেভেল, চাকরি ইজ এ ফাংশন অফ সরকার বা তার পলিসি, এটসেট্রার উপর ডিপেন্ড করে। এছাড়াও আমি কিছু কিছু জিনিস অ্যাড করেছি, যেমন লাকের উপর তোমার ডিপেন্ড করবে, তোমার সার্কামস্ট্যান্সেসের উপর ডিপেন্ড করবে, তোমার কম্পিটিটার্স কারা আছে তার উপর ডিপেন্ড করবে। প্রত্যেকবার কিন্তু কম্পিটিশান সেম লেভেলের থাকে না। এবার দেখবা গেটে 84 পেয়ে মনে হয় সিভিলে ফার্স্ট র্যাঙ্ক করেছে, গেটে 84 পেয়ে সিভিলে ফার্স্ট র্যাঙ্ক মানে কোনোবারই হয়নি, মানে 90 তো পেয়েই যায়, না পেলেও 88, 89 এরকম থাকে, 90, 94, 93 এরকম হয়। তাহলে এবার কম্পিটিশন লেভেল কমে গেছে। এবার গেটের কোশ্চেন খুব হার্ড হয়ে যায়নি, যে মানে ওটা ভেবো না যে হার্ড হওয়ার জন্য কাট অফ কমেছে, নর্মালি কোশ্চেন ছিল, মানে তুমি প্রিপারেশান নিলে পারতে। হ্যাঁ, আমি টপারের সাথে টপারের কম্পেয়ার করছি, আমার সাথে টপারের করছি না, এটা মনে রাখবে। তো যে টপার 94 পেয়েছিল সেই সময় কম্পিটিশন লেভেল নিশ্চয়ই বেশি টাফ ছিল। এখন সিচুয়েশানটা এমন হয়ে গেছে যে সবাই প্রিপারেশান ছেড়ে দিচ্ছে, সেই কারণের জন্য হতে পারে কম্পিটিশান একটু কমে গেছে। ঠিক আছে, এবং কত বছর পর পর এক্সাম হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে ফাংশনটা। তো দেখো এখানে কিছু ব্যাপার আছে, দুটো জিনিস। এক তো তোমার যে, অনেকে বলে না স্যার আমার তো সমস্ত সমস্যা, কী কী সমস্যা, এই সমস্যার মধ্যেও আমি লড়ছি। কী কী সমস্যার মধ্যে তুমি লড়ছো দেখি। ফার্স্ট সমস্যা বলছে যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। আচ্ছা, সেকেন্ড সমস্যা কি, মার্কেটে জব নেই, মানে গভর্নমেন্ট জব ক্রিয়েট করতে পারছে না। ঠিক আছে, 3 নম্বর সমস্যা কি, আমার হেলথ ইস্যু হচ্ছে। হেলথ ইস্যু তো হবেই, 27-28 বছর বয়স হয়ে যাচ্ছে, হেলথ ইস্যুস হচ্ছে। আচ্ছা, আরও অনেক সমস্যা রয়েছে, তার সাথে একটা এই সমস্যাটাও অ্যাড করে দাও, ফ্যামিলি প্রবলেম, এটাও তো একটা সমস্যা। দিস ইজ অলসো এ সমস্যা, এবং এই সমস্যাটাকে মধ্যে নিয়েই তোমাকে সিস্টেমে এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। এবার এরকম যখন সিচুয়েশান হবে তখন তুমি বাবা মাকে বোঝাবে, বলবে, মাথা গরম করবে না, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও না, চেষ্টা করছি, আর একটু সময় দাও, হলে হবে, না হলে দেখা যাবে, এরকম করে কাটাতে থাকো, ডিলে করতে থাকো জাস্ট প্রসেসটাকে। তুমি দেখো, তুমি আবার ডিলে করে গিয়ে তুমি নিজে ক্যাশ হয়ে গেলে হবে না, তোমাকে নিজেকে পড়তে হবে, তুমি নিজের কাজটা করতে থাকো, ওই দিকে ডিলে করাতে থাকো, বেরোবে রেজাল্ট বেরোবে, ইন্টারভিউ চলছে, ইন্টারভিউ শেষে রেজাল্ট বেরোবে, এরকম করে 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 তুমি ডিলে করো। কোনো সময় বাড়ি থেকে একটু বেরিয়ে গিয়ে লাইব্রেরিতে পড়ো, যদি লাইব্রেরি অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এমন সিচুয়েশান তোমাকে নিজেকে, এটাও একটা ম্যানেজারিয়াল সিচুয়েশান, বাবা মাকে এরকম করে সিচুয়েশান ক্রিয়েট করাতে হবে যে না ঠিক আছে, একটু সময় লাগছে, তোমাকে বোঝাতে হবে এটা একটু সময় লাগছে, এখন পরে ঠিক হয়ে যাবে। এটা কেন হচ্ছে তোমাকে আমি বলছি, তোমার বাবা মা যেই সময়কার ছিলেন সেই সময় তো উনি দেখতেন যে টোটাল যারা ইঞ্জিনিয়ার ছিল তার মধ্যে 90% হচ্ছে নন বিটেক আর 10% অনলি বিটেক। আজ থেকে 30-40 বছর আগে কতজন আর বিটেক হতো, বিটেক কলেজও কম ছিল, হ্যাঁ, আর 90% ডিপ্লোমা, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতো সবাই। তো তখন দেখতো আমার বন্ধু শ্যামের ছেলে বিটেক করেছিল, বিটেক করে তো সে চাকরি পেয়ে গেছে,
আমার ছেলে পাচ্ছে না কেন? আরে তখন বিটেক এরকম সিচুয়েশান ছিল, এখন 90%ই বিটেক হয়ে গেছে, খালি ডিপ্লোমা তুমি 10% পাবে। সিচুয়েশান এরকম হয়ে গেছে এত কলেজ হওয়াতে। এখন বিটেক করা কি কোনো ব্যাপার? তুমি বলো, নিজে সিচুয়েশান অ্যানালাইসিস করেই বলো, আমি সব কিছু বলবো না। কোনো ব্যাপার বিটেক করা এখন, যদি তোমার কাছে ওই ফান্ডটা থাকে যে ফান্ডটা বিটেক কলেজে তোমাকে দিতে হয়, এমনি ডিগ্রি পেয়ে যাবে। আর ডিগ্রিটা তো তুমি পেয়ে গেলে, তারপরে তুমি আইআইটি থেকে করছো না এনআইটি না যাদবপুর না শিবপুর না নর্মাল কলেজ, কেউ দেখতে যাচ্ছে না, নোবডি উইল চেক। তুমি তো ডিগ্রিটা পেয়ে গেলে না, তো বিটেক হয়ে গেল, তুমি ডিগ্রি নিয়ে বসে আছো কিন্তু কিছু করতে পারছো না। এমন সিচুয়েশান হয়তো হয়েছে তুমি এলবিএসের কাজও করতে পারছো না, সে ক্ষমতাটাও নেই, তুমি জানো না সার্ভে কী করে করতে হয়, বিটেক হয়ে আছে। তোমাকে একজন বললো ভাই আমার এখানে তো স্ল্যাব কাস্টিং হচ্ছে, একটু এসে দেখে যা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটাতেও তুমি কনফিডেন্স পাচ্ছ না। তুমি তো বিটেক করেছো, কনফিডেন্স পাচ্ছ না, তুমি জানোই না, তুমি ভয় পাচ্ছ যদি ওখানে গিয়ে লেবার 2-1 কোশ্চেন করে দেয় আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে সিচুয়েশান এখন অন্যরকম। তো যখন যেরকম সিচুয়েশান তখন তার সাথে আমাকে অ্যাডপ্ট করতে হবে। এবার তুমি পারছো কিন্তু তোমার বাবা মা সেটা বুঝছে না, তোমাকে বোঝাতে হবে। এই বোঝানোটাও একটা ম্যানেজেরিয়াল স্কিলের মধ্যে পড়ে, যেটা তুমি ডেভেলপ করো নিজে নিজে। ঠিক আছে, এই হলো ঘটনা। আর একটা জিনিস তোমাদের আমি সবাইকে বলি, দেখবে কমপ্লেন করবে না নিজের, মানে এটা খুব ইজি কিন্তু ব্লেম করে দেওয়া অন্যজনকে, হে ও ফালতু সিস্টেম হচ্ছে না, আমার কি দোষ, আমি তো বসে আছি, এক্সামই নেই। এটা ইজি ব্লেম করাটা, মানে আমার বক্তব্য হচ্ছে ব্লেম করে কোনো লাভ হবে না তোমার। দেখো আমি পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে ফেলেছিলাম ভুল করে, কারণ কি সমস্ত মার্কার দেখতে একই রকম, বুঝতেই পারবে না তুমি। হ্যাঁ, এটা পার্মানেন্ট মার্কার, এটা নর্মাল মার্কার একসাথে রাখা ছিল, বুঝতে পারিনি, হয়ে গেছে ভুল। তো সেটাতে তো আমি চিল্লাচিল্লি করতেও পারতাম, কিন্তু আমি দেখলাম যে ওই নেল রিমুভারগুলো যে থাকে সেটা দিয়ে মুছলে উঠে যাচ্ছে, সেটা আমি জানতাম। মানে স্পিরিট বা অ্যালকোহল এসব জিনিস দিয়ে মুছলে উঠে যায়, সেটা তোমাকে জানতে হবে। ওরকম কমপ্লেন করে কী লাভ হবে? আমি যদি চুপচাপ বসে থাকতাম ওটা আরও সেট হয়ে যেত, পুরো বোর্ডটা আমার নষ্ট হয়ে যেত, আমাকে রিপ্লেস করতে হতো। ঠিক আছে, তো আমি কি করলাম, আই হ্যাভ এ স্কিল, আমি জানি যে এটা আমার জানা ছিল যে এটা করলে এটা উঠে যায় পার্মানেন্ট মার্কার দিয়ে, তো সেটা তোমাকে জানতে হবে এবং 2 নম্বর হচ্ছে সিচুয়েশানটাকে ঠান্ডাভাবে হ্যান্ডেল করতে হবে। এখন নেট অ্যাভেলেবেল আছে, তুমি নেটে সার্চ করে দেখতে পারো যে কোনটাতে তোমার কীভাবে হাউ টু ডু দিস থিংস, লট অফ অপশানস তুমি পাবে। একটা সমস্যা তোমার হবে যে তুমি প্রচুর অপশানস পাবে, এই একটা সমস্যা। মানে তোমাদের লাভও আছে লোকসানও আছে। লাভ কি, যেমন কোচিংয়েই যদি তুমি দেখো, আমাকে একজন রিসেন্টলি ফোন করেছিল, আমি বলছি তোমাকে সিচুয়েশানটা, স্যার এত কোচিং অ্যাভেলেবেল আছে আমি বুঝতেই পারছি না কোনটাতে নেবো কোনটাতে নেবো না। তো এটা তো একটা সমস্যাই, আবার লাভও একটা দিকে, যে এত কোচিং অ্যাভেলেবেল আছে যে তোমার অত ভাবনা চিন্তা করতে হবে না, তোমার গাইড করার মতো লোক আছে, জাস্ট ইউ হ্যাভ টু পে দ্য মানি। এটা একটা সমস্যা ঠিক, কিন্তু সেটা করে নিলে তোমাকে গাইড করার মতো তোমার লোক আছে। এরকম না যে তুমি পাচ্ছ না, এরকমও সিচুয়েশান এক সময় হয়েছে মার্কেটে, যে আমি দিতে চাইছি পয়সা, আমি দিচ্ছি, কিন্তু হেল্প করার মতো লোক নেই। এরকমও সিচুয়েশান লাইফে আসবে, দেখবি। সবসময় পয়সা থাকলেই সব কিছু হয় না, তুমি পয়সা দিয়েও হেল্প পাবে না, এরকমও সিচুয়েশান আসবে। ঠিক আছে, তো ওই সিচুয়েশানটা তো তোমার নেই। তো তোমার কী সিচুয়েশান আছে, অ্যাভেলেবিলিটি হয়ে গেছে বেশি। যখন অ্যাভেলেবিলিটি বেশি হয়ে যাবে তখন তোমারই ভালো, কিন্তু মার্কেটে কম্পিটিশান টিচারদের মধ্যে বেশি, আমাকে বেটার হতে হবে। ঠিক আছে, তো তার জন্য ওই একটা উপায় তোমাকে বলেছিলাম, তুমি পড়ে খালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখো, বা মক টেস্ট দাও, বা কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করো, যে কোনো প্রিভিয়াস ইয়ার না দেখো গ্রুপটা দেখো, যে কোনো বই দেখো, যে কোনো বই ফলো করো, করে দেখো তুমি 80 to 90% পারছো কি না। যদি তুমি পারো তাহলে ভাববে তুমি ঠিক জায়গায় প্রিপারেশান নিচ্ছ, স্টে দেয়ার। এই হলো ঘটনা। আচ্ছা, এবার ওই কমন কোশ্চেন্সগুলো নিয়ে আসি, যেগুলো সবারই ডাউট হয়েছিল। দেখে নিই একটু কতক্ষণ হলো সময়। ঠিক আছে, একটু বেশি হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ভেঙে ভেঙে শুনবে। দেখো, ধরো চাকরির জন্য অ্যাপ্লিকেশান করলো 20,000 ছেলে। ঠিক আছে, চাকরি পেল 100 জন, আর এটা হচ্ছে টোটাল। একটু কত পার্সেন্ট হলো আমাকে বলবে? 100 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 100%, 1 2 1 2 1 2 1 2 ইকুয়ালস টু, যদি আমি দেখি এটা 0.5 না 0.5%। তাহলে তুমি বলো তো 0.5%-এর মধ্যে ঢোকাটা কি নর্মালিটি, মানে এটা কি নর্মাল, নাকি 99.9%টাকে তুমি 99.5%কে তুমি নর্মাল বলবে? কোনটা নর্মাল? তুমি আমাকে খালি এইটুকু কথা বলো, হুইচ ওয়ান ইজ নর্মাল? এটা নিশ্চয়ই অ্যাবনর্মাল।
এটা তো নর্মাল হতেই পারে না। বা তোমার যদি অ্যাবনর্মাল শুনতে খারাপ লাগে, নিজেকে তোমার মনে হয় যে এই আমি জব পাচ্ছি, আমি অ্যাবনর্মাল, তুমি এক্সট্রাঅর্ডিনারি করো। বাট ঘটনা হলো এটা একটু হাটকে, দিস ইজ নট দ্য নর্মাল প্রসেস বা সিম্পল ওয়ে নয়। তো এই জায়গাতে যখন তোমাকে ঢুকতে হবে তখন এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি বা এমন কিছু অ্যাবনর্মাল কাজ তোমাকে করতে হবে যার জন্য তুমি এখানে ঢুকতে পারলে। সিচুয়েশান এটাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম তোমাকে যে 20,000 ছেলে অ্যাপ্লাই করছে, তার মধ্যে 100টা জব আছে, পাবে হচ্ছে 0.5%। তাই তো একটা রেলের পরীক্ষা বেরোলে কতজন অ্যাপ্লাই করবে তুমি দেখো তো, এর থেকেও কম হয়তো পার্সেন্টেজ আছে। তাহলে এই যে তুমি বলছো যে জব করতে করতে পড়তে পারছি না, একসাথে হচ্ছে না, তো হবে না। তো তুমি যেখানে জব করছো সে তোমাকে ছেড়ে দেবে, তোমার থেকে নেবে না, তোমাকে টাকা দিচ্ছে না, তোমার থেকে পুরো নিয়ে নেবে। তার সাথে সাথে পড়াটা আবার পড়তে মানে কি, বাকি তাদের সাথে কম্পিটিশন করা যারা বাড়িতে বসে পড়ছে, সে তো টাফ হবেই। বাট ইউ হ্যাভ টু ডু ইট। পারছি না বললে হবে না। কীভাবে করবে সেটা তুমি দেখো, কিন্তু তোমাকে বের করে নিতে হবে। এখানে কিছুটা হয়তো তোমাকে স্মার্ট ওয়ার্কের দিকে যেতে হবে। এখন সেই স্মার্ট ওয়ার্ক তোমার জিনিসের জন্য কোনটা শ্যুট করবে সেটা তোমাকেই বার করতে হবে। ইউ হ্যাভ টু ডু স্মার্ট ওয়ার্ক। আর ছেলেপেলে কি করে না, করছে তো, অনেকেই করছে। তুমি বলছো এমটেক করেই তুমি পারছো না, জব করতে করতে অনেকে করে দিচ্ছে, করতে হবে। তার জন্য উল্টোপাল্টা জিনিস তোমাকে করা চলবে না। মানে ইউ হ্যাভ টু গো অ্যাওয়ে ফ্রম সোশ্যাল লাইফ। কিছু করতে হবে 1-2 বছরের জন্য, কিছু হয়তো তোমাকে স্যাক্রিফাইসেস করতে হলো, যেগুলো খুব বড় স্যাক্রিফাইস। কোনো বেস্ট ফ্রেন্ডের বিয়েতে তুমি যেতে পারলে না, কিচ্ছু করার নেই। সে বেস্ট ফ্রেন্ড তোমাকে মনে রাখবে না আজ থেকে 5-6 বছর পরে, যদি তোমার কিছু না থাকে। মনে রাখবে না মানে একটু 2-1টা গালি খেয়ে নেবে বিয়েতে গেলে না, এরকম সিচুয়েশান হতে পারে। কিন্তু এই জায়গাটাতে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান। এখানে তোমাকে বেশি ফোকাস দিয়ে করতেই হবে, মানে তোমাকে হতে হবে এই জায়গার মধ্যে। আর টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, টাইম ম্যানেজমেন্ট খুবই সুন্দরভাবে করা যায়। টাইম ম্যানেজমেন্টের প্রচুর কোর্স অ্যাভেলেবেল আছে, প্রচুর ইউটিউবে ভিডিও আছে। টাইম ম্যানেজমেন্ট তুমি কোনো বই পড়তে পারো, বিবেকানন্দের প্রচুর টাইম ম্যানেজমেন্টের বই আছে, খুব সুন্দর সুন্দর। পাওয়ার অফ স্টুডেন্ট বলে একটা বই আছে, দেখতে পারো, সেখান থেকে তুমি কিছু শিখতে পারো। কিন্তু এখন অত কিছু দেখতে যেও না, ইউটিউবে 2-1টা ভিডিও দেখে যেটা তোমার ঠিক মনে হচ্ছে সেই উপায়ে তুমি টাইম ম্যানেজমেন্ট করে নিও। আর সবচেয়ে বেটার হয় তুমি যদি নিজের সিচুয়েশানটাকে নিজে অ্যানালাইসিস করতে পারো। কারণ কি, আমি তোমাকে টাইম ম্যানেজমেন্টের কিছু সিচুয়েশান বললাম, সেই সিচুয়েশান তো তোমার লাইফের সাথে মানে সিনক্রোনাইজ নাও করতে পারে। ঠিক আছে? কারণ কি, তুমি যে জব 10টা থেকে 5টা করবে সেটা নাও হতে পারে। ধরো তুমি জব করছো রাত্রি 10টা থেকে 3টা অবধি, হতেই পারে। এরকম প্রচুর ছেলেকে আমি চিনি যারা এরকম জব করে, 5টা থেকে জব করে হচ্ছে 11টা অবধি, তারপরে ফাঁকা। তুমি ভাবতে পারছো না তো, এরকম আছে। তো তোমার সময় অনুযায়ী তুমি জিনিসটাকে টাইম ম্যানেজমেন্ট করে নাও। অ্যাটলিস্ট মনে রাখবে 2টো জিনিস, যে তুমি যদি অ্যাটলিস্ট ডেরিভেশন করতে যাও, ডেরিভেশন করো, ইমেজগুলো মনে রাখবে। ডেরিভেশন করার সময় যে ইমেজটা লাগে, সে যেই হোক না কেন, সমের হোক, স্ট্রাকচারের হোক বা কিছুর, করে ডেরিভেশনটা করবে। করে ডেরিভেশন ভুলে যাও, দরকার নেই। ডেরিভেশনের স্টেপসগুলো ভুলে যাও, ইট ইজ নট রিকোয়ার্ড। আর ফর্মুলা করে ফর্মুলার যে টার্মগুলো আছে, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টার্ম কী সেটা বোঝার চেষ্টা করো। এই যে এই ফর্মুলার টার্ম আর ইমেজ, এই দুটো যদি কানেক্ট করতে পারো না, তাহলে দেখবে তোমার সমস্ত কিছু জিনিস মনে থাকবে, তুমি ভুলবে না। কি বললাম, ইমেজটা মনে রাখবে, মানে ডেরিভেশন করার জন্য যে ইমেজটা আমার ড্র করতে হয়েছে, সেটা যেই হোক না কেন, মোমেন্ট অফ ইনার্শিয়ার ইমেজ হোক, বুঝতে পারছো নিশ্চয়ই কী কী ইমেজের কথা বলছি, যেই হোক, সেই ইমেজটা মনে রাখো, রেখে ডেরিভেশন করো। ডেরিভেশনটা দেখে নাও, দেখে ভুলে যাও, ডেরিভেশনের স্টেপ মনে রাখতে হবে না। করে ফর্মুলাটা মনে রাখো, আর টার্মগুলো, ফর্মুলার মধ্যে যে টার্মগুলো আছে সেগুলো মনে রাখো। কারণ কি, ওই যে বললাম S/ND = L/R। এবার এই ডিটা ডায়ামিটার না ডিস্টেন্স, এলটা লেন্থ না স্মলেস্ট ডিভিশন, তুমি তো ভুলে যাবে। কারণ কি, এরকম একটা জায়গায় ডি ডায়ামিটার থাকে, একটা জায়গায় ডিস্টেন্স থাকে, একটা জায়গায় এল লেন্থ হয়, একটা জায়গায় এল স্মলেস্ট ডিভিশন হয়, কোনটা কি ভগবান জানে। অতএব ওই জিনিসটা তোমাকে একটু লোড নিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে? এই হলো ঘটনা। ওকে, চলো, আশা করি অনেকগুলোই ডাউট আমি অ্যাড্রেস করতে পারলাম। এরপরেও যদি কিছু সমস্যা থাকে অবভিয়াসলি জানিও। ওই ইউটিউবে কমেন্ট করে কোনো লাভ নেই, আমার নাম্বার তোমাদের সবার কাছেই দেওয়া আছে। নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপেই বেশি কমফর্টেবল। হোয়াটসঅ্যাপ করো, আমি অবভিয়াসলি তোমাদের জিনিসগুলোকে অ্যাড্রেস করে দেবো। এর থেকেও যদি বাকি কিছু থেকে থাকে তোমাদের, হ্যাঁ, ওকে, চলো, বাই। অল দ্য বেস্ট এক্সামের জন্য।